স্বাগত জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ফুটবল নিয়ে। এই অনুষ্ঠানে আমরা ফুটবল, ক্রিকেট সহ বিশ্বের নানা ধরনের যে খেলা রয়েছে সেগুলোর তথ্য বিশ্লেষণ করি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ এবং জাতীয় দলের সাবেক প্লেয়ার এবং কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমাদের যে বিষয়টি ফিফার আসিয়ান কাপ, প্রথমবারের মতো বাংলাদেশ দলের জন্য ফিফার একটি বড় টুর্নামেন্টে খেলার সুযোগ, এবং আমরা দেখেছি যে একটি প্রাথমিক দলও ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ। সেটি নিয়ে যদি বিশ্বনাথের কাছে জানতে চাই, তিনি কিন্তু এই যে 28 সদস্যের যে দল রয়েছে সে দলের অন্যতম সদস্য, এবং বিশ্বনাথ, আপনাদের কাছে একটি বড় সুযোগ কেমন লাগছে? এটা সত্যি খুব ভালো লাগার একটা বিষয় যে দুইটা বড়, একটা হচ্ছে টুর্নামেন্ট আর একটা হচ্ছে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। তো এটা আমার কাছে মনে হয় যে যেটাই হবে, বিএফএফ যেটা ডিসাইড করবে, যেটা ভালো হবে সেটাই তারা সিদ্ধান্ত নেবে প্লেয়াররা কোথায় বা কোন টুর্নামেন্টে খেলবে। তো এইখানে যেখানে আমাদের পাঠাবে আমরা সেখানেই খেলতে রাজি। আমরা দেখলাম যে এখন আসলে ঘরোয়া ফুটবল মাঠে গড়ায়নি, কিন্তু কোচ ফিফা উইন্ডোর অনেক দিন আগেই আপনাদেরকে একসঙ্গে করছেন। সম্ভবত প্রস্তুতিটাও শুরু হয়ে যাবে কাল বা পরশুর মধ্যে। কালকে ক্যাম্পে সবাইকে ডেকেছেন, এবং সব বিবেচনায় আসলে যে প্রস্তুতির যে ঘাটতি সেটি তো একটা পূরণ হওয়ার জায়গা তৈরি হচ্ছে, জাতীয় দলের বড় ক্যাম্প একটি হচ্ছে। এটা স্বাভাবিক। আমরা বিগত অনেক দিন হয়ে গেছে যে হচ্ছে আমাদের লিগ শেষ হয়ে গেছে, তো এখন একটা ফিটনেসের একটা বিষয় থাকে। তো দেখা যায় যদি এখন আপাতত কোনো ক্লাবে ক্যাম্প শুরু করে নেই, তো এখন উনি যদি একটু তাড়াতাড়ি ক্যাম্পটা ডেকে যদি সবগুলোর একসাথে করে সব প্লেয়ারকে, তো একটা ফিটনেসের একটা বিষয় থাকে। উনি যদি ফিটনেস নিয়ে কাজ করে তখন দেখা যাবে যে আমাদের এই ফিটনেসটা যখন এসে যাবে তখন আমাদের অত কষ্ট হবে না। হয়তো বা তারা এইগুলো চিন্তা করে হয়তো তাড়াতাড়ি ক্যাম্পটা ডাকতেছে। মিন্টু ভাইয়ের কাছে জানতে চাই যে বাংলাদেশ ফিফা আসিয়ান কাপে খেলার প্রস্তুতি নিচ্ছে, ঠিক ওই সময়ে ব্রাজিলের একটি প্রতিনিধি দল বাংলাদেশের যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো তারা দেখেছে, এবং একটি ম্যাচ খেলার প্রস্তাব বাংলাদেশ পেয়েছে ঢাকার মাঠে বিএফএফ এর পক্ষ থেকে, সেটি আমাদেরকে জানানো হয়েছে। আপনি বাংলাদেশের হয়ে দীর্ঘদিন খেলেছেন, কোচিং করিয়েছেন, এবং আপনার ভাবনাটা আসলে কি? বাংলাদেশ এই মোমেন্টে এসে দুটি বড় সুযোগ খেলার পাচ্ছে। এখানে একটা জিনিস হচ্ছে যে আমি একটু বিশ্বনাথের সঙ্গে অ্যাড করব, সেটা হচ্ছে যে এখানে একটা ফুটবল সিজনকে 5টা ডিফারেন্ট ম্যাক্রো সাইকেল বলা হয়। এটাকে ম্যাক্রো সাইকেলে ভাগ করা হয় ফুটবল ক্যালেন্ডারটাকে। আপনি ঘরোয়া ফুটবলের ক্যালেন্ডারটাকে সেটা ফোকাস করা হয়। একটা হচ্ছে প্রিপারেটরি পিরিয়ড, সেকেন্ড হচ্ছে আপনার ফার্স্ট কম্পিটিশন পিরিয়ড, মাঝখানে হচ্ছে মাইনর ট্রানজিশন, আর একটা হচ্ছে সেকেন্ড কম্পিটিশন পিরিয়ড, আর একটা হচ্ছে আপনার মেজর ট্রানজিশন পিরিয়ড। ওকে, এটা হলো ম্যাক্রো সাইকেল। যেহেতু আমাদের ঘরোয়া ফুটবল লিগটা এখনও শুরু হয়নি, ম্যাক্রো সাইকেলের ফার্স্ট স্টেজটা হচ্ছে প্রিপারেটরি পিরিয়ড। যেহেতু অ্যাকচুয়ালি প্রিপারেশনে অ্যাকসেপ্ট পুলিশ এবং হচ্ছে ফর্টিজ রয়েছে, যে তারা কিন্তু আপনার এফসি চ্যালেঞ্জ লিগ খেলেছিল তাদের সেই প্লে অফ ম্যাচটা, সুতরাং তারা কিন্তু তাদের প্রস্তুতিটা আগে থেকেই শুরু করেছে। কিন্তু অন্যান্য ক্লাব এখনও কিন্তু আমাদের ট্রান্সফার উইন্ডোটা চলমান, সুতরাং ক্লাবগুলো কিন্তু এখনও প্রিপারেটরি পিরিয়ডে নাই এক্সেপ্ট 2-3 ক্লাবস। তাহলে ডেফিনেটলি মিস্টার থমাস ডুলি যেটা করেছেন, যেহেতু ওনার ফিফা উইন্ডো রয়েছে সামনে এবং সেখানে উনি আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছেন, বিকজ ইন্ডিয়া নাম প্রত্যাহার করে নিয়েছে, তাদের অন্য এঙ্গেজমেন্ট রয়েছে সেই জন্য। তো অফকোর্স এই ম্যাক্রো সাইকেলের ভিতরে আরেকটা জিনিস হচ্ছে আপনার মেসো সাইকেল। টিপিক্যালি এটাকে বলা হয় 4 to 8 উইকস প্ল্যান। দ্যাট মিনস আপনি এখন 4 উইক্সের একটা প্ল্যানে উনি সব প্লেয়ারদেরকে ডেকেছেন, জাস্ট বিকজ অফ দ্যাট রিজন। কারণ ওই টুর্নামেন্টকে ফোকাস করেই তিনি তার দলটাকে তৈরি করবেন, এবং এইখানেই অ্যাকচুয়ালি 4 উইক্স অথবা 6 উইক্স হোয়াট এভার ইট ইজ, এইখানে অ্যাকচুয়ালি প্লেয়ারদেরকে ফিজিক্যালি, টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি রেডি করা ইন টার্মস অফ দ্য আপকামিং টুর্নামেন্ট। এবং আপনি জানেন টুর্নামেন্টে কোন কোন দলগুলো রয়েছে, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং হচ্ছে মালয়েশিয়া। সো এখানে ট্যাকটিক্যালিও প্লেয়ারদেরকে রেডি করবেন, অ্যাট দ্য সেম টাইম ফিজিক্যালিও, কারণ একটা লং টাইম কিন্তু সান ম্যারিনো ম্যাচের পরে প্লেয়াররা কিন্তু ট্রেনিংয়ের ভিতরে নেই। সো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, এবং হি ইজ কোয়াইট রাইট। এবং এখানে আসি আপনার প্রশ্নে আমি অ্যাকচুয়ালি, যে আপনি তো ডেফিনেটলি অনেক সময় আপনার চেয়ে বেটার র্যাঙ্কড দলের সঙ্গে খেলার সুযোগ পান না। সো ইটস এ গ্রেট অপরচুনিটি, এবং যেভাবে হোক বিএফএফ শেষ পর্যন্ত সেটা আসলে ক্যাপিটালাইজ করতে পেরেছে, ফিফার সঙ্গে নেগোশিয়েট করে এই টুর্নামেন্টে খেলা। এবং আপনার চেয়ে বেটার র্যাঙ্কের দলগুলোর সঙ্গে যখন আপনি খেলবেন,
রেজাল্ট অফকোর্স একটা ম্যাটার, বাট সামটাইমস রেজাল্ট ডাজ নট ম্যাটার। আপনি বেটার দলের সঙ্গে যখন খেলবেন আপনি হারতে পারেন সেখানে, বাট আপনি আপনার স্ট্যাটাস এবং স্ট্যান্ডার্ডটাও কিন্তু জাজ করতে পারবেন, এবং আপনি তখন আপনার যে ল্যাকিংসগুলো রয়েছে, ট্যাকটিক্যাল উইকনেসেসগুলো, সেগুলোও কিন্তু আপনি মেরামত করার সুযোগ পাবেন, কারণ এরপরে আপনাকে আবার সাফ ফুটবল খেলতে হবে। সো ডেফিনেটলি এটা হবে তার জন্য একটা মানে প্রিপারেশনের জন্য একটা বেস্ট পসিবল টুর্নামেন্ট। এবং থমাস জুলি সে কারণেই কিন্তু 28 জনের স্কোয়াড ডেকেছেন, এবং উনি সেখানে, ইফ আই এম নট রং, যে আমাদের যে অরিজিন প্লেয়াররা রয়েছে বিভিন্ন ক্লাবে খেলছেন ইনক্লুডিং হামজা, তাদেরকে কিন্তু এখন এই স্কোয়াডে উনি রাখেননি, কারণ যখন টুর্নামেন্ট শুরু হবে ওই সময় সেই সমস্ত প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি, তারাও যে ক্লাবের সঙ্গে অ্যাটাচড রয়েছেন সেই ক্লাবের পারমিশন এবং তাদের অনুমতির ব্যাপারও রয়েছে, মানে ইন টার্মস অফ দি ল অফ দ্য ফিফা, যে আপনি কখন প্লেয়ারকে ছাড়বেন বা ছাড়বেন না সেগুলির জন্য উনি অপেক্ষা করছেন। রেস্ট অফ আদার্স প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু উনি এখন ক্যাম্প শুরু করবেন, কারণ ওই যে অরিজিন প্লেয়াররা যারা যেই ক্লাবে খেলছে, ডেফিনেটলি আপনি ইংলিশ প্রিমিয়ার লিগ, সেখানে কিন্তু লিগটা চলমান। সো ওই প্লেয়াররা কিন্তু অলরেডি একটা মানে ম্যাচ স্ট্রাকচারের মধ্যে প্রস্তুতির আছে, ভিতরে হ্যাঁ। রয়েছে। আর যেটা বললেন আপনি যে ব্রাজিলের ম্যাচটা, এবং এটাও যদি হয় একটা, ডেফিনেটলি আমি বলবো যে ফ্যান্সদের জন্য এবং হচ্ছে যে প্লেয়ারদের জন্য একটা বড় এক্সপোজার হবে, কারণ আপনি যদি ব্রাজিলের মতো একটা দলের সঙ্গে খেলার সুযোগ পান হোম গ্রাউন্ডে, আমি ওইখানেও রেজাল্টটাকে প্রায়োরিটি দিব না। আপনি হয়তো হারবেন 5-6 গোলে, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে তখন আপনি আসলে আপনার স্ট্যান্ডার্ড Confidence এবং level-টা- স্ট্যাটাসটা আপনি জাজ করতে পারবেন যে আপনি আসলে কোন জায়গায় রয়েছেন। সো এই ধরনের সুযোগ তো আপনি আসলে খুব পাবেন, এটা খুব রেয়ার। সো এই অপরচুনিটিটা যদি বিএফএফ নেয়, অফকোর্স আমাদের প্লেয়ারদের জন্য এটা একটা আমি বলবো যে একটা এক্সপোজার হবে, এবং অ্যাট দ্য সেম টাইমস যে আসিয়ান কাপের পরপরই কিন্তু এই ম্যাচটা আপনাকে খেলতে হবে। সো ডেফিনেটলি কোচিং স্টাফস দে উইল ডিসাইড অ্যাকচুয়ালি হোয়াট টু ডু, হোয়াট নট টু বি ডু। মিন্টু ভাই, কিন্তু আমরা তো জানি যে ফিফা উইন্ডোতে এবার 4টি ম্যাচ খেলতে পারবে। আমরা যদি ইন্দোনেশিয়ায় যে খেলাটি হবে আসিয়ান কাপ, সেখানে কিন্তু 4টি ম্যাচ অটোমেটিকলি হয়ে যাচ্ছে, কারণ 3টি গ্রুপ পড়বে, আরেকটি হচ্ছে স্থান নির্ধারণী। সেক্ষেত্রে ব্রাজিলের ম্যাচটি আসলে আমরা কিভাবে খেলবো, এটা তো 5 নম্বর ম্যাচে চলে যায়। এটা যদি হয়, এগুলি অনেক সময় হয় যে নেগোসিয়েট করতে হয় এগুলি, এই সমস্ত জিনিসগুলো। অফকোর্স আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট উনি, এবং ফিফার সঙ্গে নেগোশিয়েট করবে অ্যাকচুয়ালি যে ইজ ইট পসিবল অর নট। ইম্পসিবল কোনো কিছুই না, কখনো কখনো এই সমস্ত ব্যাপারগুলো আসলে খুব ফ্লেক্সিবল হয়। ফিফাও একেবারে খুব রিজিড হয়ে থাকে না, সবসময় যেন এর ভিতরেই থাকতে হবে। আপনি যদি তাকে কনভিন্স করতে পারেন, ডেফিনেটলি দেন ইউ উইল গেট দ্যাট অপরচুনিটি টু প্লে অ্যাগেনস্ট ব্রাজিল। সো এবং আপনি যেটা বললেন সেটাও যথার্থ যে আপনি ফিফা উইন্ডোতে অ্যাকচুয়ালি কতগুলো ম্যাচ খেলতে পারবেন, যেহেতু ওইখানে মানে পজিশন নির্ধারণী ম্যাচটাও এসে যাবে, অটোমেটিক্যালি 4টা ম্যাচ আপনাকে খেলতেই হবে সেখানে। সো এটা হবে 5th ম্যাচ। সো এক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা আলোচনার ব্যাপার রয়েছে ফিফার সঙ্গে, ডেফিনেটলি ওনারা হয়তো এগুলি আলোচনা করে এটার একটা সমাধানে যেতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা আরও করব, তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি গ্যালারিতে। আবারও স্বাগত জানাচ্ছি গ্যালারিতে। এবারের আয়োজন ফুটবল নিয়ে, দেশের ফুটবলের যে বিষয়গুলো সামনে এসেছে, আমরা যদি আলোচনা করতে চাই বিশ্বনাথের সঙ্গে ব্রাজিলের বিপক্ষে খেলার একটি সুযোগ। জানি না আসলে ম্যাচটি হবে নাকি, কয়েকদিন আগে তারা বিশ্বকাপ খেলেছে, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আসলে বাংলাদেশের যে এই মোমেন্টটা, ব্রাজিলের মতো দল বাংলাদেশের সঙ্গে খেলতে চাইছে, হামজা চৌধুরীর মতো প্লেয়াররা যখন বাংলাদেশে খেলছে, আর আপনারাও সম্প্রতিকালে ইউরোপের মাঠে জয় পেয়েছেন এবং ঘরের মাঠে ভারতের বিপক্ষেও জয় পেয়েছি, আমরা কি সঠিক ট্র্যাকে আছি? কি মনে হচ্ছে আপনার? আমার কাছে মনে হয় যে এখন বাংলাদেশ ফুটবল আগে থেকে, বিগত 4-5 বছর আগে থেকে এখন হয়তো বা এখন আমার কাছে মনে হয় যে বেটার টিম। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে আমরা ভালো একটা দিকে আছি বা ভালো একটা ট্র্যাকে আছি। আর আসিয়ানে আসলে আমাদের যারা প্রতিপক্ষ, মিন্টু ভাইও বলছিলেন যে র্যাঙ্কিংয়ের বিবেচনায় তারা কিন্তু আমাদের থেকে বেশ আগানো, এবং ইন্দোনেশিয়া কিন্তু এবার ফিফা বিশ্বকাপের যে বাছাই পর্ব অল্পের জন্য তারা কোয়ালিফাই করতে পারেনি। তো শক্তির বিবেচনায় তারা আমাদের থেকে ঢের এগিয়ে। আপনাদের আসলে মানসিকভাবে কি প্রস্তুতি? আপনি যেহেতু এই স্কোয়াডে অলরেডি সুযোগ পেয়েছেন, কালকেই রিপোর্টিং আপনার। আসলে এখানে যে কয়টা টিমের সাথে আমাদের খেলা, কিন্তু আমরা সবগুলোর সাথে আমরা ম্যাক্সিমাম খেলেছি আগে পরে। আমি সাম্প্রতিক আমরা বেশ কিছু 2 বছর আগে 2023-এ মনে হয় যে এশিয়ান কাপের কোয়ালিফাই রাউন্ডের ম্যাচ খেলতে যাওয়ার আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম ইন্দোনেশিয়ার সাথে।
তো ওই ম্যাচে আমরা ওদের সাথে খেলেছিলাম, ওইটা আমরা গোল শূন্যতে ড্র করেছিলাম। তো ওদের প্রতি আমাদের কিছু একটা ধারণা আছে, হয়তো বা তাদের ওই গত 3-4 বছর থেকে এখন হয়তো বা আরও ভালো হয়েছে টিম। তো আমাদের টিমও এখন ভালো আগের থেকে। তো তারপর আপনার মালয়েশিয়ার বিপক্ষে আমরা খেলেছি, আমার ওদের প্রতি একটু ধারণা আছে। সিঙ্গাপুরের সাথে কিছুদিন আগে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিম আমরা খেলেছি। তো ওভারঅল সব কিছু মিলে সবার প্রতি আমাদের একটু ধারণা আছে, হয়তো বা তারা অনেকটা ইমপ্রুভ করছে, হয়তো বা আমরা করতে পারি যতটুকু আছে, হয়তো বা আমাদেরও ভালো অবস্থায় আমরা আছি। তো আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। নিঃসন্দেহে আপনার কথাটি যাতে সত্যি হয়, এখন বাংলাদেশি ফুটবল সমর্থকরা আসলে শুধু জাতীয় দলের দিকে তাকিয়ে না, তারা কিন্তু বাংলাদেশের যে যুব দল, বয়সভিত্তিক দল, তাদের দিকেও তাকিয়ে উজবেকিস্তানে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল এশিয়ান কোয়ালিফায়ার খেলতে যাবে এবং সেখানে যাওয়ার আগে কোচদের মধ্যে কিছু দ্বন্দ্ব নিয়ে আলোচনা, যে প্রধান কোচ রয়েছেন তিনি ফেসবুকে বিভিন্ন কমপ্লেন করেছেন, আমরা বিভিন্ন গণমাধ্যমেও এই বিষয়গুলো সামনে আসছে। আপনি দীর্ঘদিন বাংলাদেশের কোচিং যে স্ট্রাকচার সেটির সঙ্গে জড়িত, এই যে ঘটনাগুলো আসছে বারবার, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হচ্ছে, তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? টুর্নামেন্ট খেলার জাস্ট মানে কয়েকদিন আগে এরকম ঘটনা, এটা আসলে দলের উপর কতটা প্রভাব ফেলে? না, এটা তো অফকোর্স যে আপনার দলের উপরে তো একটা নেতিবাচক প্রভাব পড়বেই। এবং আপনি যদি দেখেন, আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপের কথাই দেখি, 1 মাস আগে আপনার উরুগুয়ে ন্যাশনাল টিম, মানে একটা ব্রিলিয়ান্ট স্কোয়াড, সেখানে মার্সেলো বিয়েলসা কোচ, যাকে সারা পৃথিবীতে কোচদের কোচ বলা হয়, ওনার সঙ্গে অ্যাকচুয়ালি প্লেয়ারদের একটা মতদ্বৈততা তৈরি হয় এবং সেই মতদ্বৈততার কারণেই কিন্তু আসলে একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যায় আপনার উরুগুয়ের মতো দল, এবং গ্রুপ পর্যায়ে থেকে তারা বিদায় নেয়। তো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো ডেফিনেটলি থাকে। তারপরে আমি এখানে একটা জিনিস হচ্ছে যে এই মুহূর্তে এই অনুষ্ঠানে আমি এটা নিয়ে আসলে তেমন কোনো মন্তব্য করব না। তবে একটা কথা আমি শুধু বলবো যে অফকোর্স বিশ্বনাথ হি ইজ এ প্লেয়ার, কারেন্ট ন্যাশনাল টিমস প্লেয়ার, হি হ্যাজ সাম কোড অফ কন্ডাক্ট। বিং এ প্লেয়ার, উনি কী কথা বলতে পারবে মিডিয়াতে, কী কথা বলতে পারবে না, তার একটা অফকোর্স একটা নীতিমালা আছে অ্যাজ এ প্লেয়ার। এবং ডেফিনেটলি কোচ হিসাবে আমরা যারা কাজ করি, ক্লাবে হোক সেটা ন্যাশনাল টিমে হোক, সেখানে একটা কোড অফ কন্ডাক্ট থাকে। আমি কি করতে পারবো, কি করতে পারবো না, বা কী কথা বলবো, কী কথা বলবো না, সেটা নিশ্চয়ই থাকে এবং সেটা প্রত্যেককেই ফলো করতে হয়, প্লেয়ার এবং কোচিং স্টাফস। আর এখানে শুধু আমি আরেকটা জিনিস বলবো যে এই মুহূর্তে আসলে এটা যেটাই হয়েছে, এটা আসলে একেবারে আনএক্সপেক্টেড এবং এই জিনিসটা হওয়া মোটেই উচিত ছিল না। এবং পাশাপাশি শুধু আমি বলবো যে আপনি যখন একটা রিক্রুটমেন্টে যাবেন, ডেফিনেটলি কোচিং স্টাফস রিক্রুটমেন্ট আসলে কিভাবে হয়, এবং আপনি যদি দেখেন ইউরোপে যখন একটা প্লেয়ারকে একটা ক্লাব রিক্রুট করতে চায়, আপনি জানেন তার লাইফস্টাইল পর্যন্ত তারা চেক করে, এক্স্যাক্টলি টুইটার, ইনস্টাগ্রাম পর্যন্ত তারা ফলো করে যে সে ওখানে কী ধরনের পোস্ট করে এবং তার পয়েন্ট অফ ভিউ কেমন, তাদের লাইফস্টাইল কেমন। অ্যাবসলিউটলি আপনি তার ওই পোস্টের উপরে বোঝা যায় তার সাইকোলজি কেমন। এক্স্যাক্টলি। এবং একটা প্লেয়ার ডেফিনেটলি ভালো প্লেয়ার, তার লাইফস্টাইল থেকে তারা চিন্তা করে যে তার সঙ্গে আমি কন্ট্রাক্ট করব কিনা, এক্সটেন্ড করব কিনা, কারণ ওই প্লেয়ারের লাইফস্টাইল আমার এক্সিস্টিং যে স্কোয়াড, সেই স্কোয়াডের মধ্যেও কিন্তু সম্প্রসারিত হতে পারে। তো তাকে আনার ফলে আমার এই যে গ্রুপ অফ প্লেয়ার্স, এখানে লাভের চেয়ে আমার আসলে বেশি লস হয়ে যাবে। তারা ওই ছোট ছোট বিষয়গুলোকে কিন্তু বিবেচনায় রাখে। সো রিক্রুটমেন্ট করার ক্ষেত্রেও আসলে আমাদেরকে আরও অনেক বেশি কনসাস হওয়া উচিত। কারণ আপনি এর আগেও দেখেছেন যে যিনি এর আগে আন্ডার-20 সাফিক ছিলেন, মার্ক কক্স, ওনাকে নিয়েও কিন্তু অনেক সমালোচনা হচ্ছিল বা অনেক কিছু হচ্ছিল। তো আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো কেন হবে? সো এই জিনিসগুলো হওয়ার আগেই একজন কোচ যখন আমি রিক্রুট করব, তার সমস্ত কিছু আমাকে আসলে ইভ্যালুয়েট করা উচিত। এবং আমরা যখনই দেখেছি বিভিন্ন বড় বড় কোচ যারা বাংলাদেশে কাজ করে গেছে বিগত দিনে, কিংবা ইউরোপে আপনি দেখবেন যে তার সিভিতে একটা রেফারেন্স থাকে, রেফারেন্স একজন বা দুজনের রেফারেন্স। কেন দেয় রেফারেন্সটা? যে ইফ ইউ ওয়ান্ট টু টক উইথ সামবডি ইউ ক্যান টক উইথ হিম রিগার্ডিং মি, আমার সম্পর্কে তুমি জানতে চাও। তো এটা এখন পৃথিবীটা খুব ছোট, এখন এই পৃথিবীতে আইটির যুগে আপনি একজনের সম্পর্কে কিছু জানতে চাইলে যে তার কোচিংয়ের সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি হিউম্যান বিং উনি কেমন, কিংবা উনি আসলে এডাপ্ট সঙ্গে কীভাবে ওনার অ্যাডাপ্টেবিলিটি বা অ্যাডাপ্ট করতে পারবেন কিনা এই এনভায়রনমেন্ট এবং এই কালচারের সঙ্গে, সেগুলো কিন্তু আপনাকে অনেক জাজ করা খুব সহজ। তো আমি এটা বলবো যে শুধুমাত্র যে অফকোর্স উনি যেটাই বলবেন কথা মিডিয়াতে,
সেটা ডেফিনেটলি ওনার কোড অফ কন্ডাক্টের ভিতরে থেকেই বলতে হবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা প্রত্যেকেই, আমরা ফ্যান্স বা যারা আমরা প্রফেশনালি এই প্রফেশনের সঙ্গে যুক্ত, কিংবা আমরা, আপনি একজন জার্নালিস্ট, স্টেক হোল্ডার অলসো, প্রত্যেকেরই কিন্তু আলটিমেট আমাদের লক্ষ্যটা হচ্ছে টু সার্ভ আওয়ার কান্ট্রি, আমরা যার যার পজিশনে থেকে প্রত্যেকে। সো এইখানে এমন কোনো কিছু কেউ করতে পারে না আসলে যেটাতে কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশীয় সম্মান বা আমাদের এখানে যে ইন্টিগ্রিটি বলি আমরা, সেটা কোনোভাবে নষ্ট হয়। নিশ্চয়ই ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট যে বিভাগ রয়েছে তারা এই বিষয়গুলোতে আলোকপাত করবে। সেই সঙ্গে আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আবারও আমরা শুনবো বাংলাদেশের ফুটবলের হালচাল। আবারও আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির গ্যালারিতে। আমরা সরাসরি চলে যেতে চাই বিশ্বনাথের কাছে। সাফ ফুটবল এই বছরের শেষ প্রান্তে হতে চলেছে এবং সাফের আগে আসিয়ান কাপের যে মঞ্চ, সেটা কি আমাদের প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে হতে পারে নাকি? 23 বছর ধরে আমরা সাফের শিরোপা জিততে পারিনি, একটি শিরোপাই বাংলাদেশ জিতেছে। তো আপনার কি ধারণা আসলে আমাদের এই সাফ ঘরের মাঠে হতে চলেছে, আমরা আসলে কতটুকু এটার জন্য প্রস্তুত? সত্যি বলতে এটা আমাদের জন্য প্রস্তুতিটা আসলে খুবই দরকার, যে আমরা এখন ট্রেনিংয়ের বাইরে, বিগত লিগ শেষ হওয়ার পরে আমরা সবাই যার যার মতো ভ্যাকেশনে সময় কাটাচ্ছিলাম ফ্যামিলির সাথে। তো ওইরকম হয়তো বা কেউ ট্রেনিং করতেছে না। এখন যেটা আমাদের জন্য সুযোগ আসছে একটা লম্বা সময় ট্রেনিং করার জন্য, আর আসিয়ান কাপের জন্য একটু বড় একটা মঞ্চ আমাদের জন্য। তো এখানে আমাদের পরীক্ষা বা নিরীক্ষা করার জন্য কোচ অফিসিয়ালরা ভালো একটা সময় বা পাবে। তো এখান থেকে দেখা যাবে যে আমাদের ভুল ত্রুটিগুলো তারা শুধরে নিতে পারবে, বা এখান থেকে হচ্ছে সাফের জন্য সে প্লেয়ারগুলো প্রিপেয়ার করতে পারবে। আর আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা এবার, আর আমাদের টিম আগে থেকে এখন অনেক বেটার, অনেক ভালো। তো আমি আমার ব্যক্তিগত আমার অপিনিয়ন এটা যে আমি চাই, মনে প্রাণে চাই যে আমাদের ঘরের সাপটা এবার আমি আমাদের ঘরেই রাখতে চাই। আর আমাদের যে ক্রাউড আছে বাংলাদেশের, যে ক্রেজি ক্রাউড, এরা যদি আমাদেরকে প্রপার ওয়েতে যদি আমাদের সাপোর্ট করে পজিটিভ ওয়েতে, তো অবশ্যই এটা অসম্ভবের কিছু না। আমি চাই, আমি মনে প্রাণে চাই যে এই ট্রফিটা আমাদের কাছে বা আমাদের দেশে থাকুক। নিঃসন্দেহে এটি সবার চাওয়া। মিন্টু ভাইকে দুটি তথ্য জানায় যে হামজা চৌধুরী আসলে লেস্টার সিটি থেকে ডার্বি কাউন্টিতে নেওয়ার জন্য অনেকেই, আমি টেলিগ্রাফে দেখলাম এবং লেস্টারের যে লোকাল পত্রিকা সেগুলো নিয়েও অনেক কিছু লেখালেখি হচ্ছে। নতুন দলে সম্ভবত তিনি যেতে পারেন। আরেকটি বিষয়, গার্ডিয়ানে বাংলাদেশের অরিজিন প্লেয়ারদের নিয়ে একটি স্টোরি পাবলিশ হয়েছে সম্ভবত কালকে। সেখানে যে সুলিভান ব্রাদার্স যে বাংলাদেশে এসে খেলে গেছে তাদের একটি স্টোরি, আমাদের যে বর্তমান কোচ টমাস ডুলি তাদের নিয়েও কথা হচ্ছে। এই যে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের যে প্লেয়ার, বাংলাদেশের নামটাও বারবার উঠে আসছে এবং আমাদের সামনে সেই হারানো ট্রফি যেটি সাফের, সেটি পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। আপনার কাছে জানতে চাই যে এইবার কি আসলে এই ট্রফিটা জেতা কি সম্ভব নাকি? এখানে একটা জিনিস হচ্ছে যে অফকোর্স মানে আমরা আমাদের দেশে যেহেতু হবে সাফ, আপনি যে বললেন 23 বছর, সো এটা তো একটা অপরচুনিটি আপনার জন্য, যেহেতু আপনি এখন হোস্ট হিসাবে টুর্নামেন্টটা খেলবেন। এবং আমাদের এখানে আপনি দেখেছেন রিসেন্ট পাস্টে যখন আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয় জাতীয় স্টেডিয়ামে, সেখানে কি ধরনের অডিয়েন্স হয়। সো এটা তো একটা আপনাকে ডেফিনেটলি মানে অডিয়েন্স দে উইল প্লে ফ্রম দি আউটসাইড অ্যাজ এ 12th ম্যান, আমি যদি বলি আর কি ক্রিকেটের ভাষায়। তো অফকোর্স এটা মোটিভেট করে খেলোয়াড়দেরকে। আর আপনি যেটা বললেন হামজার ব্যাপারটা, এটাও একটা নর্মাল প্রসিজিওর অ্যাকচুয়ালি, উনি যে লেভেলের প্লেয়ার এটা হওয়াটাই স্বাভাবিক। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ওই সময়টাতে অ্যাকচুয়ালি যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগটাও চলবে, সাফটা কিন্তু এএফসির কোনো প্রোগ্রাম না, জি হ্যাঁ, বা ফিফার কোনো প্রোগ্রাম না সাফটা। সো ফিফার প্রোগ্রামগুলো হচ্ছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, ওইটা অ্যাজ এ মানে কনফেডারেশন হিসেবে এএফসি সেটাকে আপনার ডিল করে। তো ওই সময়টাতে অ্যাকচুয়ালি হামজাকে কি তার ক্লাব ছাড়বে কিনা সেটাও একটা প্রশ্ন। অফকোর্স এখানে ইন্ডিয়া ওই সময় তাদেরও কিছু এঙ্গেজমেন্ট আছে, ইন্ডিয়া আসলে খেলতে চাচ্ছিল না, যাই হোক তারা শেষ পর্যন্ত খেলবে। এবং কথা হচ্ছে যে ইন্ডিয়া তাদের কি স্ট্রেংথ নিয়ে এখানে আসবে আমরা কিচ্ছু জানি না এগুলি।
আমাদেরকে অ্যাকচুয়ালি ফোকাস করা হচ্ছে যে আমাদের নিজেদেরকে নিয়ে। এবং রিসেন্ট পাস্টে যেটা শ্রীলঙ্কা, তাদেরও বেশ কিছু অরিজিন প্লেয়ার কিন্তু প্রায় 10 জন তারা ইনজেক্ট origin player। করেছে এবং দে আর অলসো ভেরি গুড সাইড নাও, ইভেন পাকিস্তান অলসো। এবং পাকিস্তানের ওই প্লেয়াররাও কিন্তু বাইরের লিগগুলো খেলে, ইভেন তারা ফিফা এশিয়ান কাপেও খেলবে খেলছে। এবং তাদেরও সমস্যা যে ওই সময় তারা তাদের প্লেয়ারদেরকে অ্যাকচুয়ালি ফিফার যে রুলস অ্যান্ড রেগুলেশন সেই অনুযায়ী প্লেয়ার পাবে কিনা, তাদের অ্যাভেলেবিলিটি, এটাও একটা ব্যাপার। আলটিমেটলি হচ্ছে যে আপনি সুলিভান ব্রাদার্সের কথা বললেন, ডেকলান সুলিভান এবং রোনান সুলিভান। রিসেন্টলি অ্যাকচুয়ালি মালদ্বীপে সাফ অনূর্ধ্ব 20-তে হি প্লেড ভেরি ওয়েল, রোনান সুলিভান। তো আপনার এই ধরনের অরিজিন প্লেয়াররা আসছে এবং যেটা সিগনিফিকেন্ট এটা হচ্ছে যে হামজার আসার পরে অ্যাকচুয়ালি অন্যরা কিন্তু খেলার জন্য ইন্সপায়ার্ড হচ্ছে। কারণ হামজা আসার আগে কিন্তু অনেকেই কিন্তু খেলতে চায়নি এখানে, যেমন সামিত শমশে নিজেই কিন্তু ইন্টারেস্টেড ছিল না অ্যাকচুয়ালি। তো হামজার আসার পরে কিন্তু অন্যরাও এখন প্রভাবিত হচ্ছে। সো ওটা হচ্ছে আমাদের একটা টার্নিং পয়েন্ট ছিল হামজাকে আমাদের জাতীয় দলে ইনক্লুড করা। সো অফকোর্স এই ধরনের অরিজিন প্লেয়ার যারা রয়েছে ডেফিনেটলি তারা এখন চাইবে ন্যাশনাল টিমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে, এবং এতে ডেফিনেটলি আপনার দলের শক্তিমত্তাও বাড়বে। এই যে ইন্দোনেশিয়ার কথা বললো যে আপনার বিশ্বনাথ, যে ইন্দোনেশিয়ার সঙ্গে একটা সময় খেলেছে, বাট এই রিসেন্টলি গত 2 বছর 2.5 বছরের মধ্যে কিন্তু তারা অনেক অরিজিন প্লেয়ারকে ইনজেক্ট করেছে এবং তাদের স্ট্রেংথ কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। সো এটা কিন্তু চলমান একটা প্রক্রিয়া সারা পৃথিবীতে। ইভেন ফ্রান্স ন্যাশনাল টিমে যদি দেখেন, মোস্ট অফ দ্য প্লেয়ার্স কিন্তু হচ্ছে অভিবাসী প্লেয়ার। তো এটা ডেফিনেটলি আমাদের ফুটবলের জন্য একটা পজিটিভ সাইড। এর পাশাপাশি যেটা আপনার অফকোর্স আপনার ঘরোয়া ফুটবলের স্ট্রাকচার, আপনার প্লেয়ার প্রডিউস করার যে পাথওয়ে, সেগুলোর দিকে আপনাকে ফোকাস করতে হবে। কারণ হামজা হয়তো আপনাকে আরও 3 বছর 4 বছর সার্ভিস দিবে, আফটার হামজা আরেকজন হামজা তো আমরা পাচ্ছি না, এর মধ্যে হয়তো অন্য আরেকজন অরিজিন প্লেয়ার তৈরি হবে, অনেকের নামই শোনা যাচ্ছে ডেফিনেটলি। কিন্তু আমার নিজের ঘরোয়া কাঠামোটার দিকেও ফোকাস করা উচিত অ্যাকচুয়ালি, যে কীভাবে অ্যাকচুয়ালি আমাদের প্লেয়ারদেরকে আমরা আরও তৈরি করতে পারি ইন পার্লেন্স অফ ফুটবলের অনুভবে অ্যাকচুয়ালি, যে প্লেয়ারকে ট্যাকটিক্যালি টেকনিক্যালি সাউন্ড করা এবং গ্রাসরুট এবং ইউথ ডেভেলপমেন্টের এই সমস্ত প্রোগ্রামগুলো নেওয়া। এবং সেটা আপনি যদি করতে পারেন তাহলে এই 2-2 যখন 4 হবে, ডেফিনেটলি এটা সাস্টেইনেবল একটা প্রক্রিয়া হবে আপনার জন্য। আশা করি এই বিষয়গুলো আসলে আজকের যে আলোচনার বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা সামনের ভবিষ্যতে দেখব যে বাংলাদেশে ফুটবলে আরও অনেক বেশি ভালো করছে, পাশাপাশি তৃণমূল এবং জাতীয় দল সবখানে যাতে আমাদের ফুটবল থেকে ফুটবলার সংগঠকরা সবাই অনেক ভালো করে। এবং দর্শক, আজ এই ছিল আমাদের হাতে গ্যালারির যে আয়োজন। আগামী পর্বে আমরা নতুন কিছু নিয়ে হাজির হব দর্শকদের জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।